হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে জীবদেহের গঠন। তাহলে জীবদেহের গঠন মানে জীবদেহের মধ্যে কি কি আছে, কিভাবে তার গঠন হতে পারে এবং কি কি তার জন্য প্রয়োজনীয়, সেগুলো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখে নেব। তো চলো আমরা দেখি জীবদেহের গঠনের মধ্যে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি জিনিস? কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে। তাহলে আমাদের জানতে হবে কোষটা কি। তোমরা নিশ্চয়ই জানো কোষটা কি, তবুও আমি একবার বলে দিচ্ছি। কোষ মানে হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম একক। জীবদেহের ক্ষুদ্রতম এককে বলা হয় কোষ। কোষের মধ্যে যে জিনিস থাকে তাকে বলি আমরা প্রোটোপ্লাজম। কোষের মধ্যে যদি প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজমটা কি, যার আবার দুটো ভাগ আছে। সেই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখানে আমি লিখেছি, দেখো, কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে কি বলা হয়? প্রোটোপ্লাজম বলা হয়। তারপরে আসে অঙ্গাণু। এই যে অঙ্গাণু কথাটা, অঙ্গাণু কথার অর্থ কি? অঙ্গাণু কথাটা ভাগ করলে আমরা দেখব অঙ্গ আর অণু, অর্থাৎ ছোট ছোট অঙ্গগুলো যেগুলো একত্রিত হয়ে আমার সাইটোপ্লাজম তৈরি করে, সেগুলোকে আমি বলবো অঙ্গাণু বা কোষ অঙ্গাণু। এই অঙ্গাণুর মধ্যে কি কি পড়ে দেখে নিই আমরা এক এক করে। দেখো, এদের কাজটাও আমাদের জানতে হবে, যে নানা ধরনের শারীরবৃত্তীয় কাজে, পরিপাক, ভাঙন, শক্তি উৎপাদন, প্রোটিন সংশ্লেষ, বিভিন্ন কাজে তারা কাজে লাগে। প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কেন প্রথম জানবো? তার কারণ হচ্ছে আমরা যে কাজকর্ম করি তার জন্য যে শক্তিটা আমরা পাই, এই শক্তিটা আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থেকে পাই। তোমরা যদি এদিকে তাকাও তাহলে দেখবে এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ছবি। দেখো, এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, ক্রোমাটিন জালিকা সমস্ত কিছু আছে। ঠিক সেরকম ভাবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখো এই যে ছবিটা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকের একটা আবরণী, ভেতরটা হচ্ছে আমাদের ভেতরের দিকের একটা আবরণী। তার মাঝখানে দেখো একটা কথা লেখা আছে যার নাম হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টিটা কি জিনিস? এটাকে বহু বচনে আমরা বলি ক্রিস্টি, এক বচনে আমরা বলি ক্রিস্টা। ক্রিস্টিটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে অন্তর্গঠন, সেখানে কিছু এই আঙুলের ন্যায় কিছু প্রবর্ধক বেরিয়ে বেরিয়ে থাকে, সেগুলোকে আমরা বলে থাকি জেনারেলি ক্রিস্টি। এবং মাইটোকন্ড্রিয়া জিনিসটা, সেটা যেহেতু আমাদের শরীরে শক্তি উৎপাদন করতে সাহায্য করে, বা আমরা খাবারের পরিপাকের ফলে যে শক্তিটা উৎপাদন করি সেটা ওখানে সঞ্চিত রাখতে সাহায্য করে, তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলি কোষের শক্তিঘর, বা আমরা মাইটোকন্ড্রিয়াকে বলি পাওয়ার হাউস অফ দ্য সেল। ওকে, নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকাটা কি? এন্ডোপ্লাজমীয় জালিকা হচ্ছে, এর জেনারেলি দুটো ভাগ আছে। এর কাজটা কি? এটা একটা জালকের মতো ব্যাপার, একটা জালকের মতো আকৃতি নিয়ে তৈরি, জালকের মতো দেখতে। দেখো, এটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। এর দুটো ভাগ হচ্ছে, একটা মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটার অর্থ কি? যেটা স্মুথ বা যেটা মসৃণ, তার মানে তার গায়ে কোনো রকমের রাইবোজোম নেই। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারছি, এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম থাকতে পারে। রাইবোজোম কি আমি পরে আসছি। তাহলে যে এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম আছে, তার মানে তার গাটা কি খসখসে হবে, অর্থাৎ অমসৃণ। আর রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তাহলে যে এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। তার কাজ তাহলে কি দাঁড়ালো? প্রোটিনকে সংশ্লেষ করতে সাহায্য করে। সিমিলারলি, যে এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম নেই, তার মানে তার গাটা তো খসখসে হবে না, জেনারেলি মসৃণই হবে। তাহলে যদি চাই গাটা মসৃণ হয়, তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে লিপিড বা ফ্যাটকে সংশ্লেষ করা। এই হচ্ছে আমাদের দুই ধরনের এন্ডোপ্লাজমিক জালিকা এবং তাদের কাজ। ফাইন। নেক্সট হচ্ছে গলজি বস্তু বা গলগি বস্তু। এইরকম নামকরণের কারণ কি? জেনারেলি যে বিজ্ঞানী গলগি বস্তু আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে ক্যামিলো গলগি। তার নাম অনুসারে আমরা এই কোষ অঙ্গাণুর নাম দিয়েছি গলগি বস্তু। এই গলগি বস্তুর মধ্যে দুটো পার্ট থাকে। দেখো, বোর্ডে দেখতে পাচ্ছ, এখানটা একটা পার্ট আছে, এখান থেকে ঠিকরে 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 কিছু গোল গোল কণা বেরোচ্ছে। তাহলে মাঝখানের যে পার্টটা, সেটাকে আমরা বলি সিস ফেজ বা সিস দশা।
যেখান থেকে গোল গোল কিছু কণাগুলো বেরোয়, যেগুলো জেনারেলি প্রোটিন হয়, সেগুলোকে আমরা বলি ট্রান্সফেজ বা ট্রান্সদশা। এই ট্রান্সফেজ বা ট্রান্সদশা মানে কি, সেখান থেকে গলগির মধ্যে যে প্রোটিনগুলো এসেছে ফ্রম এন্ডোপ্লাজমীয় জালিকায়, সেগুলো ওখান থেকে ঠিকরে বেরিয়ে যেতে পারে, এবং ঠিকরে বেরিয়ে যাওয়ার কারণে সেটা আবার শরীরের বা শারীরবৃত্তীয় অন্যান্য কোনো কাজে লাগতে পারে। এবার হচ্ছে আমাদের লাইসোসোম। লাইসোসোমটা কি জিনিস? লাইসোসোমকে জেনারেলি আমরা বলে থাকি কোষের আত্মঘাতী থলি বা কোষের সুইসাইডাল ব্যাগ। কেন বলতো? কারণ লাইসোসোম থেকে এক ধরনের খুব ভয়ঙ্কর উৎসেচক বেরোয়, যার নাম হচ্ছে লাইসোজাইম। ধরো আমাদের কোথাও একটা শরীরে মশা কামড়েছে, আমাকে ধরে নিয়ে এই জায়গাটা একটা মশা কামড়েছে, তাহলে আমি এখানটা খুব জোরে জোরে চুলকাবো, চুলকাতে 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 কি হবে, কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করবে। এবার একটা কোষ যদি ওখানে ধ্বংস হয়, তার মানে সেখানকার লাইসোসোমটা ধ্বংস হয়ে লাইসোজাইম নামক উৎসেচকটা বার করে দেবে, যেটা আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাকি অন্যান্য যতগুলো কোষ আছে সব কটা কোষকে ধ্বংস করে দিতে পারে। কোষ ধ্বংস মানে কি? কোষের মৃত্যু। তাহলে যদি কোষের মৃত্যু হয়, সেখান থেকে কলার মৃত্যু, কলার মৃত্যু মানে সেখান থেকে অঙ্গের মৃত্যু, অঙ্গের মৃত্যু মানে সেখান থেকে তন্ত্রের মৃত্যু, এবং তন্ত্রের মৃত্যু মানে সেখান থেকে পুরো জীব দেহটারই মৃত্যু হয়ে যেতে পারে। তাই তো? তার মানে লাইসোসোমের জন্য যেটা সম্ভব হচ্ছে বলে লাইসোসোমকে আমরা কি বলি? সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি অফ সেল বা অফ কোষ। এটা হচ্ছে আমাদের লাইসোসোমের ছবি। এরপরে আমরা আসছি রাইবোসোম। তাহলে রাইবোসোম কোথায় থাকে আমরা দেখেছি? রাইবোসোম আমাদের প্রধানত এন্ডোপ্লাজমীয় জালিকায় থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। রাইবোসোমের কাজটা কি? রাইবোসোমের কাজটা যেটা, সেটা হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করা। তাহলে আমাদের শরীরে আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারগুলোর মধ্যে মনে করা প্রোটিন আছে। এবার সেই যে প্রোটিনগুলো ছাড়াও আমাদের শরীরে ইনবিল্ট যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে কোষের মধ্যে, সেগুলো হচ্ছে কি করে? সেগুলো তৈরি হচ্ছে জেনারেলি এই রাইবোসোমের সাহায্যে। এই রাইবোসোম যখন আমাদের কোষের মধ্যে প্রোটিন তৈরি করতে পারে, জন্য রাইবোসোমকে আমরা বলি কোষের প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, বা আমরা এটাও বলি কোষের প্রোটিনের রান্নাঘর। এটা হচ্ছে আমাদের রাইবোসোমের ছবি। দেখো এই রকম রাইবোসোমটাকে দেখতে হয়, এবং এর মাথা থেকে দেখো এই প্রোটিনটা আস্তে 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 এখান থেকে বের হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাইবোসোম, আগে আমরা বললাম লাইসোসোম। এবার হচ্ছে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমটা কি জিনিস? সেন্ট্রোসোম হচ্ছে এটা একটা পর্দাবিহীন কোষাঙ্গ। জেনারেলি আমরা পড়বো প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে না, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে। কেন? একটু ভুল বললাম, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে। কেন? কারণ সেন্ট্রোসোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে মেরুতন্তু গঠনে সাহায্য করা। সেন্ট্রোসোমের আরেকটা কাজ হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোসোম গঠন করা। তো যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে এরকম দুটোর কোনো কাজই লাগে না, তাই উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না। কিন্তু আরো যদি গভীরভাবে আমরা ভালো করে পড়াশোনা করে দেখি, তাহলে আমরা জানতে পারবো উদ্ভিদ কোষেও সেন্ট্রোসোম থাকে, কিন্তু তার কোনো কাজ থাকে না বলে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তারপরে আছি আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীর জিনিসটা কি বলতো? কোষ প্রাচীর মানে হচ্ছে আমাদের কোষের মধ্যে ধরো যে প্রাচীর আছে, মানে যে প্রাচীরের জন্য আমাদের কোষটা কি হয় বলতো, মানে ধাক্কা বা ঘর্ষণজনিত আঘাত থেকে মুক্তি পেয়ে যায়। ওরা কিন্তু মানে কোষকে তুলে যে মানে ধাক্কা দেয়, আমার কোষগুলো তো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে না, প্রাচীরটা আছে যেটা খুব শক্ত একটা পুরু প্রাচীর, সেই প্রাচীরটাকে আমরা বলি কোষ প্রাচীর, যে আমাদের কোষের মধ্যেকার যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলোকে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে প্রোটেক্ট করে চলেছে। কোষ প্রাচীরের ছিদ্রের সংখ্যা নির্দিষ্ট, পরিবেশ উদ্ভিদ কোষের মধ্যে বৃহত্তম আদান প্রদান সীমিত। এই কোষ প্রাচীরের যান্ত্রিক দৃঢ়তার জন্য বাইরে লঘু সড়ক বা হাইপোটনিক দ্রবণ থাকলেও উদ্ভিদ কোষ সহজে বেঁচে থাকতে পারে। এই কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের পার্থক্যের জন্য উদ্ভিদের কোনো কোনো আদা নরম, মাঝারি শক্ত বা খুব শক্ত ও দৃঢ় হতে পারে। এবং কোষ প্রাচীরের যে কাজ, আন্তঃকোষীয় সংযোগ, বুদ্ধি, জলসাম্য বজায় রাখে, সেগুলো আছে। এটা হচ্ছে আমাদের সেন্ট্রোসোমের ছবি, যেখানে দেখো সেন্ট্রিওল গুলো চারপাশ দিয়ে মাঝখানটাকে ঘিরে গোল 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 করে রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর ছাড়াও আমাদের উদ্ভিদ কোষের মধ্যে আরেকটা জিনিস আমরা দেখি, যেটার নাম হচ্ছে ভ্যাকুল। আর এই কোষ প্রাচীর জিনিসটা কিন্তু মানে উদ্ভিদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
প্রাণীদের কোষ পর্দা থাকে, উদ্ভিদেরও কোষ পর্দা থাকে, কিন্তু গাছকে যদি আমি ধাক্কা মারি বা গাছকে যদি আমি আঘাত করি তাহলে কিন্তু ওর যে কোষ প্রাচীরটা সেগুলো কিন্তু প্রধানত মৃত কোষ দিয়ে তৈরি। আমাদের কোষ পর্দা লাগলে আমাদের কিছু হবে না, কিন্তু উদ্ভিদের কোষ পর্দার বাইরেও আর একটা শক্ত আবরণ আছে যার নাম কোষ প্রাচীর, যাকেও তুমি যদি গাছটাকে একটা থাপ্পড় মারো গাছটা কিন্তু হবে না, কিন্তু তুমি যদি এখন ওকে কাঠারি বা কিছু দিয়ে আঘাত করো সেক্ষেত্রে গাছটা ভেঙে যেতে পারে। কোষ প্রাচীর ছাড়াও উদ্ভিদের শরীরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায় যার নাম হচ্ছে ব্যাকবোন। উদ্ভিদ কোষে বৃহদাকৃতির গহ্বর আর প্রাণী কোষে ছোট আকারের গহ্বর দেখা যায়। উদ্ভিদ কোষের গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে গহ্বরের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে বলা হয় প্রাইমার্ডিয়াল ইউট্রিকাল। তাহলে জিনিসটা ভালো করে বুঝতে হবে, ভ্যাকুওলটা কি? ভ্যাকুওলটা হচ্ছে খুব বড় বা বৃহদাকার একটা গর্ত টাইপের, যেটা কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রাণীদের থাকে, আমাদের থাকে না কারণ আমরা উচ্চ শ্রেণীর প্রাণী, আর বেশ কিছু উদ্ভিদের থাকে। থাকার কারণটা কি? এই গর্তটা বা এই ভ্যাকুওলটা থাকলে উদ্ভিদ তার মধ্যে কি করবে? উদ্ভিদ তার মধ্যে খাবার সঞ্চয় করতে পারবে, কিন্তু আমাদের তো অ্যাজ কোনো প্রয়োজন নেই খাবার সঞ্চয় করার, কারণ আমরা তো খাবার তৈরি করতে পারি না, আমরা তো খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আমাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকুওলটার কোনো প্রয়োজন হয় না, কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রাণীদের জন্য ভ্যাকুওলের প্রয়োজন হতে পারে। এই ভ্যাকুওলটা যখন এরকম সাইটোপ্লাজমকে বেষ্টন করে বসে আছে, এই পরিধি বরাবর সাইটোপ্লাজমকে ভ্যাকুওল বেষ্টন করে থাকলে সেই জায়গাটাকে আমরা বলি প্রাইমার্ডিয়াল ইউট্রিকাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় তোমরা পাবে, এই প্রাইমার্ডিয়াল ইউট্রিকালটা কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের ভ্যাকুওলের ছবি এবং তার মাঝখানে দেখো যেখানে পরিধি বরাবর বেষ্টিত হয়েছে সেই জায়গাগুলোকে আমরা বলছি প্রাইমার্ডিয়াল ইউট্রিকাল। ওকে, এতদূর অবধি। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ও কোষের উপর তার প্রভাব। দেখো প্রাকৃতিক পরিবেশ এমন একটা জিনিস, কোথাও বন্যা হবে, কোথাও খরা হবে, কোথাও জল পাওয়া যাবে না, কোথাও প্রচন্ড বরফ পড়বে। সেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমাদের কিন্তু মানিয়ে নিতে হবে। আমরা যদি মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু আমাদের অভিযোজনগতভাবে আমরা অত্যন্ত দুর্বল। এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কি কি অভিযোজন হতে পারে, বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিভাবে আমরা আরো ভালোভাবে সার্ভাইভ করতে পারি, বা প্রাকৃতিক পরিবেশের জন্য উদ্ভিদের কি কি ক্ষতি হতে পারে, চলো সেগুলো আমরা এক এক করে দেখে নিতে পারি। 1 নম্বর, খুব শুকনো অত্যন্ত গরম পরিবেশ অর্থাৎ মরু অঞ্চল। মরু অঞ্চল মানে কি বলতো? সেখানে উদ্ভিদের প্রচন্ড সমস্যা হবে, জল পাবে না। গরম অঞ্চল প্রচন্ড জল পাবে না বলে বালিতে ঘেরা একটা অঞ্চল, সেই জন্য উদ্ভিদ কিন্তু জল না পাওয়ার কারণে যেটুকু জল পাবে সেটুকুকে সঞ্চয় করে রাখতে চাই। তাই জন্য উদ্ভিদের যে বাষ্পমোচনটা, সেই বাষ্পমোচনের হারটা কমাতে হলে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হবে। তোমরা ক্যাকটাস গাছ দেখেছো তো, ফণিমনসা গাছ দেখেছো তো, ঠিক সেরকম। দেখো আমরা একে একে দেখি। খুব শুকনো অত্যন্ত ঠান্ডা পরিবেশ, দ্যাট ইজ মেরু অঞ্চল, যেখানে সবসময় বরফ পড়ছে, মানে দেখবি ওখানে একদম গাছগুলো পুরো পাতাগুলো বরফ দিয়ে থাকা, পুরো সাদা হয়ে থাকে। জলজ পরিবেশ, পুকুর, হ্রদ, নদী, খাল, বিল, জলের মধ্যে যে উদ্ভিদগুলো থাকে তাদের তো ওরকম ভাবে জলের প্রয়োজন হয় না, তারা জলের মধ্যে ভেসে 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 বেড়ায়, লাইক কচুরি পানা তোমরা দেখেছো। লবণাক্ত পরিবেশ, আমরা যদি এখন সুন্দরবন, দীঘা, পুরী যে কোনো জায়গায় যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি সেখানে যে গাছগুলো আছে তাদের মাটিতে লবণাক্ত হওয়ার জন্য, মাটিটা নুনের পরিমাণ বেশি থাকার জন্য মাটিটা অত্যন্ত নরম। এই জেনারেলি কি হয়, সেখানে যে গাছগুলো থাকে এটা কাজু বাদাম গাছ হতে পারে, সেটা আমাদের সুন্দরী গাছ হতে পারে, যাই হোক জেনারেলি আমি সুন্দরী গাছের উদাহরণটা দিয়ে বলি, তোমরা বুঝবে ভালো। ওদের কিন্তু আলাদা আলাদা কিছু মূল থাকে, লাইক একটা প্রধান মূলের পরে ওদের একটা শ্বাসমূল থাকে। মাটিতে লবণের পরিমাণ বেশি হওয়ার জন্য কি হয় বলতো, মাটিতে ওরা অক্সিজেনটা বেশি করে নিতে পারে না পরিবেশ থেকে, তাই জন্য থাকে শ্বাসমূল। অ্যাজ ওয়েল অ্যাজ ওদের এই লবণাক্ত মাটি থাকার জন্য গাছ যাতে পড়ে না যায়, ফলানগুলোর উপর শুধু ভরসা করে যাতে না হয়, তাই জন্য থাকে ঠেসমূল, যে গাছটাকে সোজা অবস্থায় দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে। নেক্সট ইজ কম অক্সিজেন যুক্ত পরিবেশ। সেখানে কি হতে পারে, সেখানে উদ্ভিদের কম অক্সিজেন যুক্ত পরিবেশের জন্য যেটা আমি বললাম শ্বাস মুছে এই ধরনের জিনিসপত্র দরকার। অধিক সালফার যুক্ত পরিবেশ, সেখানে বেশি দিন গাছ বাঁচতে পারবে না। অধিক পচনশীল জৈব পদার্থ যুক্ত পরিবেশ, সেখানে সার হিসেবে আবার সেই অধিক পচনশীল জৈব পদার্থগুলো খুব ভালো কাজ করবে। সেখানে যদি আমি চাষ করতে যাই তাহলে আমাকে প্রাকৃতিক সারই হয়ে যাবে,
কোনো আর্টিফিশিয়াল বা কৃত্রিম কোনো সার সেখানে আমাকে দিতে হবে না। উচ্চ চাপযুক্ত পরিবেশ এটি সমুদ্রের গভীর অঞ্চল এবং অধিক উচ্চতাযুক্ত পরিবেশ অর্থাৎ 15,000 ফুটের অধিক উচ্চতায় দেখবে সেখানে জেনারেলি পাইন, ফার, রডোডেনড্রন, ওক এই ধরনের গাছগুলো থাকে, যেগুলো প্রচন্ড ঠান্ডায় থাকতে পারে। 15,000 মানে বুঝতে পারছো মানে কত উপরে, যত উপরে আমরা যাবো টেম্পারেচার তত কমবে, তাই তো আমরা জানি। বিভিন্ন পরিবেশে জীবের নানান সমস্যা। খুব শুকনো গরম পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়, এদের কাণ্ডের কোষে জল সঞ্চয় উপাদান মিউসিলেজের আধিক্য চোখে পড়ে, আর কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায় যা বাষ্পমোচনের কাজ করে, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। তাহলে এই জিনিসগুলো থাকার জন্য কি হবে, ওদের বাষ্পমোচনের হার কমবে, এবং ওই বাষ্পমোচনের হার কমানোর জন্য কি হবে, ওদের পাতাগুলো জেনারেলি ছোট 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 কাঁটায় রূপান্তরিত হবে। এবং দেখবে ক্যাকটাস বা ফণিবনসা ওদের যে গাছগুলো দেখবে ওদের কাণ্ডটাই পুরো সবুজ এবং তার গায়ে ছোট 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 কাঁটার মতো জিনিসপত্র থাকে। খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীর কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সমন্বয়কারী কোষ থাকে। যারা প্রচন্ড ঠান্ডায় থাকে তারা তো ওই ঠান্ডার মধ্যে সার্ভাইভ করতে পারবে না, তাই তাদের শরীরের মধ্যে যে অ্যাডিপোস কলা আছে, অ্যাডিপোস কলার কাজ হচ্ছে ফ্যাটকে সঞ্চয় করা। অত্যন্ত বেশি পরিমাণে অ্যাডিপোস কোষ এবং অ্যাডিপোস কলা থাকবে, তাতে ফ্যাট সমন্বয়কারী কোষ ওদের শরীরে আরো বাড়ে, ওরা ফ্যাটকে সঞ্চয় করতে পারে। কারণ ফ্যাট হচ্ছে একমাত্র জিনিস যেটা কিন্তু আমাদের শরীরে সব থেকে বেশি তাপ উৎপন্ন করে এবং যেটার জন্য আমরা কিন্তু ওই পার্টিকুলার পরিবেশে সার্ভাইভ করে যেতে পারবো। তার সঙ্গে কি থাকছে, অ্যান্টিফ্রিজ প্রোটিন। অ্যান্টিফ্রিজ প্রোটিন মানে দেখো ফ্রিজ মানে আমরা জানি আমাদের বাড়িতেও ফ্রিজ আছে, সেটা কিন্তু জিনিসপত্র ঠান্ডা করতে সাহায্য করে। তাহলে সেটা যদি জিনিসপত্র ঠান্ডা করতে সাহায্য করে, অ্যান্টি মানে তার বিপরীত, তার মানে যে জিনিসকে ঠান্ডার বদলে গরম রাখতে সাহায্য করে। বরফের যে দেশ বা বরফযুক্ত যে অঞ্চলগুলো সেখানে প্রাণীদের মাধ্যমে বা প্রাণীদের শরীরে যদি অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে তাহলে সুবিধাটা কি হয়, তাহলে ওই বরফগুলো কিন্তু তাদের যতই ঠান্ডা লাগুক, শরীরের মধ্যে যতই জল থাকুক, সেগুলো কিন্তু বরফের কেলাস তৈরি করতে পারে না। রক্তের মধ্যে দিয়ে বরফের কেলাস তো যাওয়া মানে সেই প্রাণীটা আর বাঁচতে পারবে না, তাই জন্য ওদের শরীরে থাকে হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প পরবৃত্তে বায়ুবহযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে, যার জন্য ওরা কিন্তু জলে খুব সহজে ভাসমান অবস্থায় বা ভেসে 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 চলতে পারে। লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মধ্যে লবণপূর্ণ কোষ থাকে, আমি আগেই বলেছিলাম। প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে যা অতিরিক্ত সোডিয়াম ও কার্বন দেহ থেকে বার করে দিতে পারে। প্রাণীদের ফুলকা আমরা জেনারেলি বুঝতে হবে এটা মাছের ক্ষেত্রে। আর ব্যাঙ যখন জন্মায় তখন ব্যাঙের মানে ব্যাঙকে ছোট অবস্থায় আমরা ব্যাঙাচি বলি, ব্যাঙাচির শরীরে আমরা দেখেছি ফুলকা থাকে, তবে আস্তে আস্তে যখন বড় হয় ফুলকাগুলো ফুসফুসে রূপান্তরিত হতে পারে। তাহলে এর কাজ কি, এর কাছে জেনারেলি সোডিয়াম আর কার্বনকে শরীর থেকে বার করতে হবে। সোডিয়াম মানে যেখানে লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড মানে আমরা জানি লবণ, যদি লবণাক্ত জলে ওরা জন্মায় তাহলে সোডিয়াম কিন্তু শরীর থেকে বেরিয়ে যায় এবং অতিরিক্ত কার্বন শরীর থেকে বেরিয়ে যায়। ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, কোষ পর্দার ভেতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো মেসোজোম তৈরি করে, যারা শ্বসনে সহায়তা করে। আমি প্রথমেই বলেছিলাম মাইটোকন্ড্রিয়াকে কোষের আমরা শক্তি ভরে দেবে। এবার দেখো শ্বসন হতে হবে, খাবারটা আমি খাবো, খাবারটা আমার শরীরে ঢুকবে, অক্সিজেন আসবে, খাবারটাকে জারণ করবে, পরে সেখান থেকে আমার জল কার্বন ডাই অক্সাইড শক্তি উৎপাদন করবে। যে জলটা আমাদের শরীরে সংরক্ষিত হবে, কার্বন ডাই অক্সাইডটা আমরা যেরকম নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ি সেরকম ভাবে আমরা ছেড়ে দেবো, আর শক্তিটা আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে থেকে যাবে। তাহলে যদি শক্তিটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থেকে যায় তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলেছি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ওদের যদি মাইটোকন্ড্রিয়াই না থাকে তাহলে আমার শক্তিটা থাকবে না। তাই জন্য ভিতরের দিকে কি হয়, কোষ পর্দাটা সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো মেসোজোম তৈরি করে, যে মেসোজোমটা ওদের ক্ষেত্রে শক্তির উৎস বা কোষের শক্তিঘর হিসেবে কাজ করতে পারে। বায়বীয় পরিবেশে উড়তে ভেসে থাকতে সক্ষম প্রাণীদের লোহিত রক্তকণিকায় অতিরিক্ত অক্সিজেন পরিবহনের প্রয়োজন, অধিক মাত্রায় হিমোগ্লোবিন। খাদ্য ভেঙে দ্রুত শক্তি পাওয়ার জন্য কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা আধিক্য চোখে পড়ে। পতনের দ্রুত ডানা ঝাপটানোর প্রয়োজনে ডানা সংলগ্ন পেশি কোষে এত সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে তারা একত্রিত হয়ে প্রায় কেলাস আকার গঠন সৃষ্টি করে। তাহলে পাখি যখন উঠছে, যখন ও নামবে প্রচন্ড স্পিডে নামবে, তাহলে সেই পেশিগুলোকে সেরকম হতে হবে, শক্তিশালী হতে হবে, তাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রচন্ড পরিমাণে থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ ওদের শরীরে অক্সিজেনকে বহন করতে হবে বলে বেশি অক্সিজেন বহন না করলে ওরা উঠতে পারবে না, ডানাটা ঝাপটে উঠতে পারবে না। তাই লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলস বা আরবিসিতে অক্সিজেনের পরিমাণ
অত্যন্ত বেশি খাওয়া প্রয়োজন। সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের কোষ ও মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে, অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। এবার একটা জিনিস দেখো, আমাদের যে অন্তঃকঙ্কাল বা স্কেলিটন সেটা জেনারেলি হাড় দিয়ে তৈরি, এবং আমাদের হাড়, দাঁত, যা যা জিনিস শক্ত জিনিস আছে সেগুলোকে কিন্তু প্রপারলি বজায় রাখে যে সেই মৌলের নাম হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি বেশি না থাকে তাহলে কিন্তু আমাদের হাড় গোড় ভেঙে যাওয়াটা খুব একটা ব্যাপার না, এমনি ভেঙে যেতে পারে, ঠিক আছে। তাই এইগুলো মেনটেন করার জন্য আমাদের ক্যালসিয়ামের আধিক্যটা শরীরে বজায় রাখা প্রয়োজন। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অন্তঃকঙ্কাল যেটা, সেটা প্রধানত হাড় দিয়ে তৈরি, তাই সেখানেও কিন্তু আমাদের ক্যালসিয়ামটা অবশ্যই খুব বেশি মাত্রায় থাকবে। পেশিকোষে মাইটোকন্ড্রিয়া মায়োগ্লোবিনের সংখ্যা ও পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়, কারণ লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়, তাতে হিমোগ্লোবিনের পরিমাণও বেড়ে যায়। মায়োগ্লোবিনটা কি? মায়োগ্লোবিনটা হচ্ছে আরেকটা অক্সিজেন বহনকারী শ্বাসমূল, যেরকম হিমোগ্লোবিন একটা সেরকম মায়োগ্লোবিন একটা। কোন জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ। এরা এতই ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া সাধারণত খালি চোখে দেখাই যায় না। তাই 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কি করেন, প্রথম তার মাইক্রোস্কোপের তলায় তিনি কোষকে আবিষ্কার করেন। তিনি দেখেন যে প্রচন্ড ছোট ছোট মৌচাকের প্রকোষ্ঠের মতো অসংখ্য কুঠুরি থাকে, তাই সেগুলোকে তিনি নাম দেন সেলুলি। সেলুলি মানে কি? সেলুলি কথার অর্থ ল্যাটিন ভাষায় হচ্ছে ঘর। ছোট ছোট কুঠুরি দেখেছিলেন তাই নাম দিয়েছিলেন ঘর বা সেলুলি। এবং সেই কোষগুলো কিন্তু মৃত কোষ ছিল। খালি চোখে কিন্তু কোষ অ্যাজ ওয়েল অ্যাজ দেখা যায় না, দেখতে গেলে বহুগুণ বড় করে মাইক্রোস্কোপের সাহায্যে লেন্স ব্যবহার করে আমাদের দেখতে হয়। এরপরে 1674 খ্রিস্টাব্দে ঠিক রবার্ট হুকের 9 বছর পরে আসেন বিজ্ঞানী, ডাচ বিজ্ঞানী, অর্থাৎ যিনি নেদারল্যান্ডে থাকতেন, তার নাম লিভেনহফ বা অ্যান্টনি ভন লিভেনহফ। তিনি প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে রবার্ট হুক কোষের আইডিয়াটা দিলেন, তিনি তার মাইক্রোস্কোপের তলায় ছোট ছোট মৃত কোষগুলোকে দেখলেন, যাদেরকে দেখে মনে হলো ছোট ছোট যেন কিছু ঘর। এই ল্যাটিন ভাষা নাম অনুযায়ী তিনি নাম দিলেন সেলুলি, এবং সেই কোষগুলো ছিল মৃত। ঠিক তার 9 বছর পরে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিভেনহফ, যিনি নেদারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন, তিনি কি করলেন, তিনি প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করলেন। লিভেনহফ কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রকমের রাসায়নিক স্টেন ব্যবহার করেছিলেন। এই রঞ্জক পদার্থগুলিকে আমরা স্টেন বলে থাকি, মানে বিভিন্ন আলাদা আলাদা কালার। কোষের সাইটোপ্লাজমে ধরো একটা কালার হবে, নিউক্লিয়াসটা মনে করো একটা কালার হবে, এই ধরনের কালার তিনি ইউজ করেছিলেন, সেগুলোকে আমরা স্টেন বলে থাকি। সরল আলোর অনুবীক্ষণ যন্ত্র কি? যেখানে লেন্সের সাহায্য নেওয়া হয় এবং বস্তুকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা যেতে পাওয়া যায়। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কি? যেখানে মোর দেন 15 থেকে 20 গুণ আমি কোষকে বড় করে দেখতে পারি, এবং এর জন্য একটা আলোর জন্য একটা আলাদা মিরর বা একটা আয়নার প্রয়োজন হয়। আমি যদি এটা দিনের বেলা সূর্যের আলোটা করি, তাহলে মাইক্রোস্কোপটা আমি বসে আয়নাটা সূর্যের আলো যেটা আমার জানলা দিয়ে মনে করো আছে তাতে সেট করবো। আদারওয়াইজ এমনও দেখা যায় যে মাইক্রোস্কোপের সঙ্গে লাইট ফিট থাকে, তাহলে সেই লাইটটাকে আমরা আয়নার ফিট করে দিতে পারি। ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষীয় বহুকোষী প্রাণীর দেহের ভৌগোলিক জানার জন্য, বহির্গাত্র জানার জন্য, উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য, জীবদের বিভিন্ন প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণের জন্য, কোষের ভেতরের অঙ্গাণু এবং বাইরের পর্দার গঠনগুলো জানার জন্য জেনারেলি আমরা এই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি বা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, জাস্ট আমি এটাই চোখ দিয়ে দেখতে পাবো নিচে আমার কি আছে। আর এটা হচ্ছে আমার যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। দেখো এর তলায় এই যে এটা হচ্ছে সেই আয়নাটা, যেখানে আমি লাইটটাকে ফেলবো। এখানে অনেক সময় সুইচ থাকে, যে সুইচ দিয়ে এখানে লাইটটা এরকম করে। আদারওয়াইজ যদি আমি এটাকে জানলার সামনে রাখি, রোদকে বা রোদের বা সূর্যের আলো দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে সূর্যের আলোটাকে আমাকে এই পার্টিকুলার আয়নাটার উপর ফেলতে হয়। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন আমি তার মধ্যে দিয়ে পাই। ইলেকট্রন এক ধরনের শক্তি, ইলেকট্রিসিটি, আর আলো এক ধরনের শক্তি। আমি দ্রুতগতির ইলেকট্রন পাঠাই, তাহলে কি হয়, তাহলে আমি দেখতে পাবো মোটামুটি 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে আমি কোষটাকে দেখতে পাচ্ছি। এবং সেটাকে দেখার জন্য, আরো সুন্দর করে বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম। সেই ফটোগ্রাফিক ফিল্মের সাহায্যে যদি আমরা কানেক্ট করি ইলেকট্রন মাইক্রোস্কোপকে, তাহলে আমি কি করব, 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে পার্টিকুলার কোষটাকে দেখতে পাবো। অ্যামিবার দেহের একটি কোষ নিয়ে গঠিত, অর্থাৎ একটা ইউনিসেলুলার বা এককোষী জীব।
বিড়াল, হাতি অসংখ্য কোষ দিয়ে গঠিত, তাই এটাকে আমরা মাল্টিসেলুলার বা বহুকোষী জীব বলে থাকি। প্রাণীর চামড়ার নিচে বা অন্যান্য অঙ্গে ফ্যাট সঞ্চয়কারী কোষ থাকে, যেটা আমি বলেছিলাম যার নাম অ্যাডিপোস কোষ। চর্বি জমা হওয়ার ফলে কোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সহ একদিকে সরে যেতে পারে। মানে ধরো এই যদি একটা কোষ হয়, নিউক্লিয়াসটা যদি এখানে হয়, চর্বি জমলে কি হবে, নিউক্লিয়াসটা এদিক থেকে মনে করো সরিয়ে সরিয়ে এক কোণে নিয়ে আসবে, এতটা পুরো চর্বি। এবং চর্বি কোষকে আংটির মতো দেখায়। চোখের রেটিনার মৃদু আলো শোষণে সক্ষম শলাকার রড কোষ এবং উজ্জ্বল আলো বর্ণ শোষণে সক্ষম পানরাকৃতির কোণ কোষ দেখা যায়। তাহলে আমাদের চোখে বা রেটিনাতে দু ধরনের কোষ থাকে। একটা কি হয়, একটা দিনের বেলায় সূর্যের আলো বা উজ্জ্বল আলোকে আমাদের দেখতে সাহায্য করে, যার নাম কি, তার নাম হচ্ছে কোণ কোষ। আর রড কোষটা কি, আরেকটা কোষের নাম হচ্ছে রড কোষ। এই যে দেখো বিড়াল রাত্রিবেলা যখন যার চোখগুলো চলে, তার মানে রাত্রিবেলা কিন্তু ভালো দেখতে পায়, তার মানে বিড়ালের চোখে রড কোষের সংখ্যা আমাদের তুলনায় অনেক বেশি, সেটাই লেখানো আছে। এই হচ্ছে আমাদের ইলেকট্রোমনোবীক্ষণ যন্ত্র। দেখো এই ফটোগ্রাফিক ফিল্মটা কানেক্ট করে যে কম্পিউটারে সেট করা থাকে, তাহলে কম্পিউটারের মধ্যে এই মাইক্রোস্কোপের তলায় আমরা কি দেখছি সেটা যাতে বুঝতে পারি। অ্যামিবার আকৃতি অনিয়মিত। অ্যামিবার আকৃতির কোনো জীবকোষে সর্বদাই ঘনপথ বিচরণ করছে। ঘনপথটা কিরকম দেখতে হবে বলো? ঘনপথটা অনেকটা এরকম দেখতে হয়। এই মনে করো একটা অ্যামিবা, এখানেও নিউক্লিয়াস, এগুলো সাইটোপ্লাজম, এইগুলোকে বলা হয় ঘনপথ। ঠিক আছে, মনে করো এখানে একটা খাবারের সোর্স আছে, তাহলে কি হবে, অ্যামিবা তখন যেটা করবে, ও ঘনপথটাকে এখান থেকে এক্সটেন্ড করে এই অবস্থায় নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে ওই খাবারটা খেয়ে কি করবে, এতটা তখন বড় হয়ে যাবে। তারপরে নিউক্লিয়াসের বিভাজন হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সাইটোপ্লাজমের বিভাজন হবে। বিভাজনে আমি দেখব এখানে একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা তৈরি হয়ে গেছে। বোঝা গেল? এইভাবে অ্যামিবার বিভাজন দেখা যায়। লোহিত রক্তকণিকা গোলাকার, দুপাশে একটা চাকতির মতো, বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে যাতায়াতের জন্য বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করার জন্য এই ধরনের আকার। পেশি কোষের দুপ্রান্ত ছুচলো, মাঝখানটা চওড়া, সংকোচন প্রসারণের জন্য যার আকার এরকম হয়। পেশি কোষের সংকোচন প্রসারণের জন্য মানুষের স্থান পরিবর্তন, খাদ্যনালীর মধ্যে দিয়ে খাদ্যের স্থানান্তরকরণ, শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ুর পরিবহন, রক্তনালীর মধ্যে দিয়ে রক্তের সংবহন ইত্যাদি কার্য সম্পন্ন হয়। এই মনে করো আমি হাঁটছি, তাহলে আমার পায়ের পেশি কোষগুলো আমাকে সাহায্য করছে। এই মনে করো আমি ধলাকে গিয়েছি, আমার খাদ্যনালী সাহায্য করলো। এই মনে করো আমি নিঃশ্বাস নিচ্ছি, তাহলে আমার শ্বাসনালী সাহায্য করলো। সিমিলারলি আমার রক্তের সংবহন এইভাবেই দেখা যায়। অন্যান্য কোষের তুলনায় স্নায়ুকোষ দৈর্ঘ্য অনেক বেশি, আর এর মূল কোষ দেহ তারার মতো বা গোলাকার, তার সঙ্গে নানা আকৃতির শাখা প্রশাখা যুক্ত থাকে। এটা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। উদ্দীপনা মানে কি? উদ্দীপনা মানে হচ্ছে মনে করো এখন গরমকাল, আমার খুব গরম লাগছে, আমি সেন্স করতে পারছি। এখন শীতকাল, আমার খুব ঠান্ডা লাগছে, আমি সেন্স করতে পারছি। বা মনে করো কারোর বাড়িতে খুব সুন্দর একটা গন্ধের বিরিয়ানি রান্না হচ্ছে, সেটা আমি শুঁকে বুঝতে পারছি। এগুলো হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং সেটাকে পরিবহন করা। পরিবহন করা মানে কি? এই যে আমি শুনছি, সেটা কিন্তু আমার নার্ভাস সিস্টেম বা স্নায়ুকোষের মধ্যে আমার ব্রেনে যাচ্ছে। আমার ব্রেন কিন্তু আমাকে বোঝাচ্ছে যে হ্যাঁ, ওর বাড়িতে খুব সুন্দর বিরিয়ানি রান্না হচ্ছে, আমি যার গন্ধটা খুব সুন্দর করে পাচ্ছি। দেখো এটা হচ্ছে অ্যামিবার স্ট্রাকচার বা অ্যামিবার গঠন, শ্বেত রক্তকণিকা স্ট্রাকচার এবং আগ্রাসী শ্বেত রক্তকণিকা। স্নায়ুকোষ দৈর্ঘ্য সব থেকে বেশি, উৎপাদের অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক কোষ। কোষের আকার সাধারণত মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয়, জেনারেলি মাইক্রোমিটার। কোষ সমষ্টি বা কোষগুচ্ছকে বলা হয় কলা। উদ্ভিদ দেহে কোষগুচ্ছ বিভিন্ন ধরনের ভাজক কলা এবং স্থায়ী কলা গঠন করে, আর প্রাণী দেহে বিভিন্ন ধরনের কোষগুচ্ছ একত্রিত হয়ে 4 ধরনের কলা তৈরি করে, দ্যাট ইজ আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু কলা। দেখো এটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে জেনারেলি আমরা ভাজক কলা, স্থায়ী কলা বলছি। ভাজক কলার কাজ কি? ভাজক কলা মানে যে কলাটা ভাঙতে পারে। তাহলে ভাঙতে পারা মানে ওদের কাজগুলো জেনারেলি কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন পাতা, কাকি মুকুল উৎপন্ন, ফুল উৎপন্ন ইত্যাদি। আর স্থায়ী কলা মানে যেগুলো আর ভাঙতে পারবে না, ওরা ওইভাবেই স্থায়ী হয়ে গেছে, সেগুলোকে আমরা বলবো স্থায়ী কলা। দেখো ক্ষত নিরাময় করা, জল সংবহন করা, বর্জ্য পদার্থ সঞ্চয় করা, এগুলো। সিমিলারলি আমরা দেখলাম প্রাণী কোষে আমরা কি কি পেলাম? 4 ধরনের কোষ আছে, 4 ধরনের কলা আছে।
আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু। তাহলে আবরণী কলা মানে যে আমাদের পার্টিকুলার কোষগুলোকে আবরণ করে রেখেছে তাকেই আমরা বলবো আবরণী কলা। যোগ কলা মানে কি যারা যুক্ত করেছে, একটা অঙ্গ প্রত্যঙ্গকে আরেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যুক্ত করেছে। মনে করো যোগ কলা, আমার এই যে হাতটা, আঙুলগুলোকে কে যুক্ত করেছে, দ্যাট ইজ যোগ কলা। হাড়ের সঙ্গে হাড় বা তোমার হাড়ের সঙ্গে আমাদের তরুণাস্থি যারা যোগ করছে তারা হচ্ছে যোগ কলা। নেক্সট হচ্ছে আমার পেশী কলা। পেশী কলা মানে কি? পেশী কলা মানে হচ্ছে এই যে আমি একটু আগে বলছি আমি হাঁটছি, এই যে আমি হাঁটছি, তার মানে আমি হাঁটছি মানে কি আমার যে পায়ের বা কোমরের পেশিগুলো আছে সেই পেশি কোষগুলো একত্রিত হয়ে পেশী কলা তৈরি করেছে যারা আমাদের মুভ করতে হেল্প করছে। দেখো অঙ্গ প্রত্যঙ্গে গমনে সঞ্চালন, গমনে সাহায্য, হৃৎপিণ্ড রক্তবাহ নিয়ন্ত্রণ করা, এই যে আমার হার্টবিটটা এভাবে করছে তার মধ্যে পেশি আছে। আমি তো চাইলে হার্টবিটকে বন্ধ করে দিতে পারি না। দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটানো, শব্দ সৃষ্টি করা, আমি যে কথা বলছি আমার গলার যে পেশিগুলো দেখো সেগুলো কিন্তু একটু এদিক ওদিক হচ্ছে, আমি যে কথা বলছি দ্যাট ইজ আমার পেশি কলা। স্নায়ু কলা যারা এটা সংবেদন গ্রহণ করা, উদ্দীপনা পরিবহন করা, দেহের বাইরে ভেতরে পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা, গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ, যে কোনো গ্রন্থি, আমার গর্ভগ্রন্থি থেকে যে মনে করো প্রাণ হচ্ছে, ঠিক আছে, যে কোনো গ্রন্থির আমার ক্ষরণ নিয়ন্ত্রণ করা। বা আমাদের যে মনে করো যে নিউরো ট্রান্সমিটার আছে, তোমরা বড় হলে পড়বে নিউরো ট্রান্সমিটার, যেটা আমাদের নিউরন বা স্নায়ু কোষের মধ্যে দিয়ে চলতে থাকে, ট্রান্সমিট মানে পাঠাতে থাকে উদ্দীপনা, সেগুলো হচ্ছে আমাদের স্নায়ু কলার কাজ। আশা করি তোমরা সমস্ত ভিডিওটা বুঝেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ তোমাদের এত পেশেন্স, এত ধৈর্য, এত সুন্দর করে বুঝিয়ে শোনার জন্য।